প্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। আপনারা প্রতি রাতে আমাদের এই আয়োজন দেখে থাকেন, কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শুরু করতে চাই। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে ভারত সফর করছেন এবং সেই সংশ্লিষ্ট নানা বিষয় আমরা প্রতিনিয়তই আপনাদের তুলে ধরছি এবং আমাদের বিশেষ প্রতিনিধি মনীষা তো সেখানে আছেনই এবং দিল্লিতে আমাদের সহকর্মী আশিকুর রহমান অপু আছেন। আমরা সবার আগে আপডেট আপনাদের জানিয়ে দিতে চাই। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই ভারত সফর নিয়ে নানান মাত্রিক বিশ্লেষণ কিন্তু আমরা বিশ্ব গণমাধ্যমে দেখছি, বাংলাদেশের গণমাধ্যমে দেখছি, রাজনীতিবিদরা কিন্তু নানান মন্তব্য করছেন, সেগুলো নিয়েও আমরা দেখছি। কেউ কেউ বলছেন যে এইটি মূলত বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঝালাই করতে, অর্থাৎ শেখ হাসিনার সাথে ভারতের যে সম্পর্ক সেটি ঝালাই করতে এই সফর। কেউ কেউ বলছেন, কোনো কোনো গণমাধ্যম এই খবর দিয়েছেন, কেউ কেউ বলছেন যা কিছু অবশিষ্ট আছে বাংলাদেশে সেটি বিক্রি করার উদ্দেশ্যে এই সফরটি হচ্ছে। কেউ কেউ বলছেন, আমরা হয়তো আজকে সেগুলোর ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো। কেউ বলছেন যে তিস্তা হলো না, তাহলে গিয়ে লাভ কি হলো, লাভ ক্ষতি খোঁজার একটা ব্যাপার কিন্তু আমরা দেখছি। অন্যদিকে দুই দেশের ভালো সম্পর্ক অনেকে আবার ভালো চোখে দেখে না, এরকম একটি বিশ্লেষণ কিন্তু টাইমস অফ ইন্ডিয়ায় আজকে আছে। নানাভাবে আমরা আজকের এই অনুষ্ঠানটি সাজানোর চেষ্টা করছি এবং আমরা আজকের অনুষ্ঠানের শিরোনাম রেখেছি বাংলাদেশ ভারত সম্পর্কের দায়। 1971 থেকে এই পর্যন্ত আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। আমাদের আজকের অনুষ্ঠান আলোকিত করছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ডাক্তার দীপুমণি এমপি। দিদি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই আমি ডাক্তার দীপুমণিকে দিদি বলে সম্বোধন করি এবং আমি আজকের অনুষ্ঠানে আমি দিদি বলেই তাকে প্রশ্ন করতে চাই। আমাদের অনুষ্ঠান আজকে আলোকিত করছেন মুক্তিযোদ্ধা ওয়ারাসাত হোসেন বেলাল বীর প্রতীক এমপি। বেলাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এর বাইরেও আমরা বেশ কিছু ভিডিও ফুটেজ আমরা দেখব। দীপুমণি, আপনাকে দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করতে চাই যে বাংলাদেশে এই যে আজকের মাননীয় প্রধানমন্ত্রীর সফর নিয়ে নানান কথা আমরা শুনছি, কিংবা আমরা যেই জায়গাটিতে আজকে এসে গণমাধ্যমে ব্যাপক ভিত্তিক আলোচনা, মানে সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে নানা বক্তব্য, কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে এবং আপনিও কিন্তু উপস্থিত ছিলেন গত বছর পয়লা বৈশাখে একটা অনুষ্ঠানে, আপনি আমন্ত্রণ জানিয়েছিলেন তাকে এবং সেখানে কিন্তু তিনি তিস্তা না হওয়া বা সেটার জন্য কিন্তু তিনি অনেক দুঃখিত এবং এটা হবেই, কিংবা আপনি নিশ্চয়ই জানেন যে তিনি কিন্তু নতুন একটি প্রস্তাব দিয়েছেন যে তিস্তার জল নয় তোরসার জল বাংলাদেশকে তিনি দিতে চান, এ ধরনের একটি মন্তব্য। আমি আপনার আলোচনা যাওয়ার আগে আমি কি একটু তার সেই পয়লা বৈশাখের গত বছরের একটু দেখে একদম অল্প একটু কথা একটু শুনে আপনার আলোচনা শুরু। আমরা পদ্মা, মেঘনা, গঙ্গা, যমুনা সবটাই আমাদের নিজস্ব, এর মধ্যে আমি কোনো ভাগাভাগি কখনো দেখি না। আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে তিস্তা, ওটা আমার উপর রাস্তা রাখুন। আপনাদের মানে আপনি উপস্থিত ছিলেন যে তিস্তা সেটা আমার উপর আস্থা রাখুন, এবং আমরা আজকে ভিডিও ফুটেজটি যেভাবে দেখলাম যে আস্থা রাখুন বলেই সেটি ফ্রিজ হয়ে গেল। মানে বিষয়টি কি এরকম কিনা আর কি, কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। না, আমি সেরকম ভাবে আসলে দেখতে চাই না। আমি মনে করি যে আমাদের ভারতের সঙ্গে আমাদের যে অভিন্ন নদীগুলো আছে, সেই নদীগুলোর আমাদের যা প্রাপ্য আমরা সেগুলো আমরা পাবো, এবং আমাদের এই পাওনাটা আমি কিন্তু আসলে এই যে আমাদের ভারতের সঙ্গে 54টি নদী, মিয়ানমারের সঙ্গে 3টি নদী, এই একটি একটি করে নদীর চুক্তি হবে, কত কিউসেক সেই হিসেব হবে, এই রকম করে বিষয়টি কিন্তু ঠিক দেখি না এবং সে কারণেই আমরা কিন্তু যখন ডক্টর মনমোহন সিং এসেছিলেন সেই সময়ে আমরা একটি কাঠামো চুক্তি করেছিলাম আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতার, এবং সেই সহযোগিতার কাঠামো চুক্তিতে আমরা সম্মত হয়েছিলাম যে আমাদের অভিন্ন নদীগুলোর আমরা অববাহিকা ভিত্তিক যৌথ ব্যবস্থাপনার বিষয়টি দেখব। আমি বিষয়টিকে ব্যবস্থাপনা ঠিক সেই হিসেবেও দেখতে চাই না। একটি নদী যখন একেবারে তার উৎসমুখ থেকে শুরু করে যখন সাগরে গিয়ে পড়ে, তার এই পুরো পথ পরিক্রমায় সে কিন্তু এই যে জনপদগুলোকে পার হয়ে যায়, এই তার পুরো পথে এর সঙ্গে কিন্তু সম্পর্ক মানুষের, পরিবেশের, সভ্যতার, সংস্কৃতির, ভাষার, বাণিজ্যের, সব কিছুর, পুরো জীবনের।
এবং আমাদেরকে এই সার্বিক বিষয়টিই দেখতে হবে এবং সেই ক্ষেত্রে এই যত জনপদ দিয়ে এলো এর মধ্যে আন্তর্জাতিক সীমানার বিষয় আছে, সেখানে রাষ্ট্রের বিষয় আছে এবং সেখানে রাষ্ট্রগুলো পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এই সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে দেখবে, আলাপ আলোচনা করবে এবং এর মধ্য দিয়ে সবচাইতে ভালো যে সহযোগিতা, এই যে বহতা নদী তার নিজের স্বার্থ, কারণ নদীটিকে বাঁচিয়ে রাখতে হবে, তার স্বার্থ এবং তার দুই কুলের জনপদের স্বার্থ এবং এই যে সেই সভ্যতার স্বার্থ, তার সবটুকুকে, তার ভবিষ্যতের স্বার্থ, সেটিকে দেখতে পারতে হবে। আর এই যে ব্যাপক দেখা, সেই ব্যাপক দেখাটা কিন্তু আপনি তখনই দেখতে পারবেন যখন আপনার এই দুই দেশের মধ্যে, দুই রাষ্ট্রের মধ্যে, দুই মানুষের মধ্যে, জনগণের মধ্যে একটা বন্ধুত্ব, সৌহার্দ্য, একটা ভালোবাসা, বিশ্বাস, আস্থার একটা সম্পর্ক থাকবে। তা না হলে কিন্তু এই ব্যাপক ক্যানভাসটি আপনার পক্ষে দেখা সম্ভব না। এবং সেখানেই সম্পর্কটা জরুরি। আপনাকে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন জ্যোতি বসু ছিলেন, এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে যখন গঙ্গা চুক্তিটি হচ্ছে এবং সেই সময়টিতে জ্যোতি বসুর উচ্চারণ তিনি বলছিলেন, বা বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন তাকে বললেন যে আসলে এই গঙ্গার জলের ভাগাভাগির একটা ব্যাপার থাকতো, তখন তিনি বলছিলেন যে গঙ্গাতে খুব একটা জল নেই, কিন্তু তারপরেও শুধুমাত্র বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কথা বিবেচনা করে যদি তোমার কোনো লাভ হয়, মানে মাননীয় প্রধানমন্ত্রীকে জ্যোতি বসু তুমি করেই বলতেন যে তোমার যদি কোনো লাভ হয় তাহলে চুক্তিটা হয়ে যাওয়াই মঙ্গল। তাহলে এই যে রাজনীতিবিদ, এক এক ধরনের রাজনীতিবিদ এক এক ধরনের ভিউ নিয়ে কিন্তু রাজ্য শাসন করেন, রাজনীতি করেন, সেগুলো থেকে কি তাহলে আমরা ক্রমশ পিছিয়ে আসছি? না, দেখুন কি আসলে এক একটা সময় হয়তো এক একজন ব্যক্তি কোনো একটি জায়গায় অনেক কিছুকে এগিয়ে দেন, আবার অনেক সময় এক একজন ব্যক্তি হয়তো কিছুটা থমকে যান। তো এই 2 বছর, 5 বছর, 7 বছর এগুলো কিন্তু খুব বড় বিষয় নয়। আমাদের দুদেশের সম্পর্ক, যে আমাদের রক্তের বন্ধনে যে সম্পর্ক তৈরি হয়েছিল 71-এ, তারা আমাদের স্বাধীনতায় আমাদের পাশে দাঁড়িয়েছিলেন যেভাবে, সেই যে সম্পর্কটি, সেই সম্পর্কটিতে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। বাংলাদেশে এমন সরকার ছিল যারা সেই সম্পর্ককে এবং তাদের সেই অবদানকে সম্পূর্ণ অস্বীকার করেছে। এখনো বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যারা অস্বীকার করে, কিন্তু এই উত্থান পতনের মধ্য দিয়ে গেলেও কিন্তু আমরা আবার সেই একটি জায়গায় এসেছি যখন আমরা অতীতকে অস্বীকার করছি না, যখন আমরা ইতিহাসকে অস্বীকার করছি না। এবং ইতিহাসকে আসলে আপনি অস্বীকার করে চলতে পারেন না, এক সময় না এক সময় সেটিকে স্বীকার করতেই হবে। কাজে এখন 2-1 বছর কি হচ্ছে আমি সেটাকে খুব বড় জিনিস, কোথায় আটকে আছে সেটাকে খুব বড় জিনিস মনে করি না। আর শুধু একটি নদীর পানি নিয়েই সমস্ত সম্পর্ক, চুক্তি হলে সম্পর্ক আছে, চুক্তি না হলে সম্পর্ক নেই, আমি কিন্তু সেভাবেও দেখতে রাজি না। এবং আমি সেই জন্য আমি সেই ব্যাপক ভিত্তিক ক্যানভাসটি নিয়ে ভাবি এবং সেই জন্যই আমরা সেই ফ্রেমওয়ার্ক চুক্তিটি আমরা করতে পেরেছিলাম। এবং আমি বিশ্বাস করি যে সেই ফ্রেমওয়ার্ক চুক্তির আওতায় সেই যে আমরা সামগ্রিকভাবে আমরা চিন্তা করতে শুরু করেছি, সেই চিন্তাটি আমাদেরকে এগিয়ে দেবে। এবং একটি একটি নদী শুধু নয়, আমাদের সামগ্রিক ভাবেই আমাদের দুই দেশের যে নিজেদের সহযোগিতা, সেটি পানি সম্পদের ক্ষেত্রে এবং অন্যান্য সকল ক্ষেত্রে সেই সহযোগিতাটি এগিয়ে যাবে। এবং আজকে যে দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে যে ব্যাপক ভিত্তিক সহযোগিতার যে ক্ষেত্রগুলো, দ্রুত কিন্তু তা প্রসারিত হচ্ছে। আর এর আগে আমরা যেই ক্ষেত্রগুলোতে সীমাবদ্ধ ছিলাম, এখন কিন্তু তার থেকে ক্ষেত্র আরো প্রসারিত হচ্ছে। এবং তার মধ্য দিয়ে আমি দেখছি সেই ব্যাপকতার দিকেই আমরা যাচ্ছি, সেই ব্যাপক ভিত্তিক সহযোগিতার দিকে। আমি সেটিকেই মনে করি যে অত্যন্ত ইতিবাচক দিক এবং এর মধ্য দিয়েই আমাদের সেই সমস্যার সমাধানগুলো আসবে। দীপুমণি, আপনি জানেন যে বিশেষ করে 2010 সালের মনমোহন সিং যখন ঢাকায় এলেন এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে তিনি যখন বক্তৃতা দিলেন, এবং সেখানে কিন্তু আমরা হয়তো আজকে সেই বক্তৃতার অংশ কিছুটা দেখাতে চাই, সেখানে তিনি কিন্তু বলছিলেন যে বাংলাদেশের মানুষ এবং ভারতের মানুষের মধ্যে সম্পর্ক হওয়া উচিত একেবারে অন্তর টু অন্তর, বা পিপল টু পিপল কানেক্টিভিটি। এবং নরেন্দ্র মোদী কালকে যে ভাষণ দিয়েছেন সেখানেও কিন্তু তিনি একই কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু তারপর সেই অনুষ্ঠানেই মনমোহন সিং বলেছেন যে তিস্তা চুক্তিটি না হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক
এবং আমরা কিন্তু 7 বছর পর একই ইতিহাসের ধারাবাহিকতা দেখি। তাহলে কি সেটাই সত্য হলো যে কেউ কেউ আছে যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ভালো না থেকে নানা মাত্রিক টানাপোড়েন থাকুক, যে সম্পর্কের দায় আমরা বলছি? আমি এটিকে একেবারে যে কেউ কেউ আছেন বাংলাদেশ ভারতের, কারণ দেখুন দুই দেশের মধ্যে কিন্তু দুই দেশের সরকার পর্যায়ে, অর্থাৎ বাংলাদেশের সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকার, কারণ ভারত একটি ফেডারেল রাষ্ট্র, কাজেই তার বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে তার কেন্দ্রীয় সরকারই সেটির দায়িত্ব পালন করেন। এই দুটি সরকারের মধ্যে কিন্তু সমঝোতা সম্মতি হয়ে আছে। বাকি যেখানে আটকে আছে সেই জায়গাটি কিন্তু ভারতের অভ্যন্তরীণ জায়গায়, এবং সেই জায়গায় সে কারণে আমি মনে করি না যে কেউ চান না বাংলাদেশ ভারত সম্পর্ক ঠিক না থাকুক। এটি তাদের নিজস্ব ভেতরের নানান রকমের অঙ্কের হিসেব, এবং সেখানেও তো যেহেতু ফেডারেল সরকার এবং ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল, কেন্দ্রে একটি রাজনৈতিক দল, রাজ্যে একটি ভিন্ন রাজনৈতিক দল, তাদের টানাপোড়েনের বিষয় আছে, নানান কিছু আছে। আমি যেহেতু সেটি অন্য একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়, আমি সেটি নিয়ে কথা বলতে চাই। দিদিমণি, আমি কি একটু সহজ করে বলতে পারবো আপনার সঙ্গে? বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়া আজকে একটি মূল্যায়ন করেছে যে মনমোহন সিংকে যেভাবে চাপে রেখে নানা কিছু দর কষাকষিতে তিনি করেছিলেন, এবং ঠিক সেই ধরনের দর কষাকষি মোদিকেও তিনি টেনে আনতে চান, তবে বিষয়টি এত সহজ হবে বলে মনে করছি না, টাইমস অফ ইন্ডিয়া মনে করছে। আপনি কি মন্তব্য করবেন? মানে না করলে কোনো অসুবিধা নেই। এটি টাইমস অফ ইন্ডিয়ার মতামত, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। দীপুমণি, আমি একটা আজকে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে আমার সহকর্মী আশিকুর রহমান অপু তার একটি সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছে, সেটি আমরা একটু দেখে আপনার মন্তব্য শুনি। এই ব্যাপারে তো ওদের একটা সেন্টিমেন্ট আছে চিরকাল। আমরা নিশ্চয়ই চাই বাংলাদেশ জল পাক, জল দিতে চাই, জল নিয়ে উৎসাহীও আমরা। আমি একটা বিকল্প প্রস্তাব ভেবে দেখতে বলেছি সবাইকে, দুই সরকারকেই। এটা আমি লাঞ্চেও বলেছি। আমাদের কিছু ছোট ছোট নদী আছে যেগুলো কখনো জীবনে নাচার হয়, এবং যেগুলো দিয়ে বাংলাদেশের একটা কানেকশনও আছে। সেখানে যদি আমরা দুটো দেশ স্টাডি করে কোনো ভায়াবিলিটি দেখতে পাই, তাহলে কিছুটা আমরা শেয়ার করতে পারি। আমি বলেছিলাম যে আমরা যদি একটা ভেবে দেখি, তিস্তায় যখন আমার প্রবলেম হচ্ছে, আর তিস্তাটা যেহেতু আমার গাজলডোবা ব্যারেজ আছে, আমার জলের প্রবলেম আছে, ড্রিঙ্কিং ওয়াটার, ফার্মার্স, নানা প্রবলেম আছে। এই হিসেবে আমি 3-4টে নদীর নামও বলে গেছি, যেটা হচ্ছে একটা তোরসা, মানসাই, একটা ধানসাই, ঝালোরা, ওই সমস্ত বলে ছোট ছোট নদী, কিন্তু এই নদীগুলো কিন্তু বাংলাদেশের সাথে গিয়েই মেশে। এবং তিস্তা নিয়ে একটু প্রবলেম আছে ঠিকই আমাদের, কারণ তিস্তা তো আমাদের লাইফ লাইন অফ দ্য নর্থ বেঙ্গল অলসো, লাইফ লাইন অফ দ্য নর্থ বেঙ্গল অলসো। এবং তিস্তার জল সত্যিই কমে গেছে, জল একদমই নেই, লিন পিরিয়ডে তো কিচ্ছু নেই। আমি নিজেও কদিন আগে দেখতে গিয়েছিলাম। কাজেই তিস্তা যদি আমি দিতে নাও পারি, সেটা ভাবার কারণ নেই যে তিস্তা আমাদের কোনো প্রবলেম হচ্ছে বলে আমরা এ করছি, তা নয়। বাংলাদেশকে আমরা খুব ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি, কিন্তু আমি এটাও চাই বাংলাদেশেও জল পাক। মানে এটি কিন্তু নানা মাত্রিক মিশ্র প্রতিক্রিয়ার একটি মন্তব্য। আমি নানাভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম, বা যে তিনি 4টি নদীর নাম বলেছেন, আজকে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে সেই নদীগুলোর অবস্থা কিন্তু খুবই খুবই খারাপ। এ ধরনের জল রাজনীতির কারণে সেই নদীগুলোকে আগেই আমরা হত্যা করেছি। আপনার কি মনে হয় না যে এমওইউর কথা আপনি বলছিলেন যে তিস্তা নিয়ে তাদের একটা আভ্যন্তরীণ সমস্যা, কিন্তু আজকে তিনি যে বলছেন যে তিনি নিজেই কনফিউজ যে তিনি কি বলছেন, মানে ব্যাপারটা কি এরকম, নাকি আপনি না চাইলে উত্তর না দিলেও কোনো অসুবিধা নেই? যিনি মানে আজকে তিনি যেটি বলছেন, তিনি ভেবে দেখবার কথা বলছেন। তিনি বলছেন তিস্তাতে জল নেই। এটি সত্য যে তিস্তাতে জল কম, পানি কম, কিন্তু আমাদের কথা হলো ওই যে বললাম যে সকল জনপদের মানুষের যেমন অধিকার আছে, তেমনি সেই নদীরও নিজেরও অধিকার আছে। নদীকেও কিন্তু বাঁচিয়ে রাখতে হয়, এবং নদীর পানি, আমরা লোয়ার রাইপেরিয়ান স্টেট, মানে আমাদের ওপর দিয়ে নদীর পানি আসছেই, এবং সেটি কখনো যদি আমরা সঠিকভাবে বন্টনের ব্যবস্থা না করি, কখনো অনেক বেশি এসে সমস্যা করবে, আর কখনো একদম আসবে না, সমস্যা করবে। সেই জন্যই তো সহযোগিতার প্রশ্নটি। তো আমাদের যেহেতু ওই যে বললাম লোয়ার রাইপেরিয়ান বললাম, আটকে তো আর নদী তো আর আন্তর্জাতিক সীমানায় এসে বন্ধ হয়ে যাবে না, নদী আসবে। তো এই সহযোগিতার জায়গাটিতে তিনি বলছেন জল নেই। তো আমাদের কথা হলো যা আছে সেটুকুই তো
আমাদেরকে ভাগাভাগি করতে। দীপমণি, গতকালকে এই চুক্তিটি যখন সই হয় বা বিশেষ করে তখন কিন্তু আমরা দেখেছি আমাদের বিশেষ প্রতিনিধি মুন্নি সাহা দেখিয়েছেন কালকে কিন্তু আনুষ্ঠানিকভাবে হঠাৎ করেই আকস্মিকভাবে তিস্তা ব্যারেজে সেই সুইচ গেট খুলে গেল এবং প্রচুর জল, প্রচুর পানি বাংলাদেশের ভিতরে ঢুকছে, সেটা কিন্তু আমরা দেখেছি। বেলাল ভাই, আপনার কাছে একটু আসতে চাই, দীপমণির একটা কথা সূত্র ধরে তিনি বলছিলেন যে এই যে প্রবাহমান নদী, তার দুই পারে যে মানুষ, তার যে জীববৈচিত্র্য, মানুষের ভালোবাসা, সঙ্গীত, জ্ঞান, মানে সব কিছু মিলে কিন্তু একটা রাজনীতি করতে হয় বা রাজনীতিবিদরা সেটি দেখেন। কিন্তু এই যে বছরের পর বছর আমরা সেই মনমোহন সিং থেকে শুরু করে 7 বছর পর্যন্ত কিন্তু আমরা দেখলাম এবং সবার কিন্তু একটা প্রত্যাশার জায়গাও ছিল যে তিস্তাটি। আমার সহকর্মীরা একজন বাউলের একটি গান রেকর্ড করেছে, আমরা কি কিছুক্ষণ অর্থাৎ 16 সেকেন্ড 17 সেকেন্ডের মতো কি আমরা একটু মানে শুনবো কিনা, তারপর আপনার মতো শুনবো। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। আমরা আসলে তিস্তা পাড়ের গান এবং সাধারণ মানুষের গান, সাধারণ মানুষের প্রতিবাদেরও কিন্তু ভাষা থাকে এবং সেটি কিন্তু আমরা দেখলাম। বেলাল ভাই, আপনি কি মন্তব্য করবেন? জি, আমি ডক্টর দীপমণি একটা সুন্দর কথা দিয়ে শুরু করেছেন, সেটা হচ্ছে যে এই নদীকে কেন্দ্র করে কিন্তু গড়ে ওঠে জনপদ এবং এই নদীকে কেন্দ্র করে যেভাবে জনপদগুলো গড়ে ওঠে ওইটার চরিত্রটাও ভিন্ন জায়গায় ভিন্ন মাত্রিক হয়। এখন আমরা একটা কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বোধহয় আজকে লিখেছেন ওনার কলামে যে বন্ধুত্ব হচ্ছে বহতা নদীর মতোই। এখন বহতা নদীর মতোই যদি বন্ধুত্ব হয় তাহলে সেখানে আমরা কি দেখব, যে আমি যদি এখানে ছেদ ঘটাই, এই বন্ধুত্বে যদি আমি ছেদ ঘটাই, তাহলে ছেদটা কোথায় আসছে? ছেদটা আসছে আমার যে তৈরি হয়েছে এতদিনে এই নদীকে কেন্দ্র করে আমার যে জনপদ গড়ে উঠেছে, আমার যে সংস্কৃতি গড়ে উঠেছে, আমার যে অর্থনীতি গড়ে উঠেছে, মূলত অর্থনীতি গড়ে উঠেছে, সমস্ত কিছুই কিন্তু ধ্বংস হয়ে যায় এবং আমরা অতীতে ধ্বংস করে ফেলেছি সেগুলো। শুধু ক্ষুদ্র রাজনৈতিক একটা টানাপোড়েনে, ক্ষুদ্র রাজনৈতিক চিন্তাধারায় এগুলোকে আমরা ধ্বংস করে দিয়েছি। আপনি চিন্তা করে দেখুন, আমার ছোটবেলায় মনে আছে, আমার কিছুদিন পরে পরে তখন রেডিও ছিল, রেডিওতে শুনতাম যে কাশ্মীরে একটা যুদ্ধ লেগে গেছে। যখনই বাংলাদেশে বঙ্গবন্ধু একটা আন্দোলন তৈরি করতেন তখনই রেডিওতে খুব ব্যাপকভাবে প্রচার হতো যে কাশ্মীর গেল। আমরাও একটু জেহাদি জোশ নিয়ে কাশ্মীর চলে গেলে তো চলবে না, এটা বোধহয় আমাদের কিছু একটা সেভাবে চিন্তা করতাম। কিন্তু দেখুন, এই ধরনের ক্ষুদ্র চিন্তা থেকে আমরা কি করলাম, কতগুলো নদী আমাদের হারিয়ে গেল। আজকে আপনি একটু আগে বলছিলেন যে মমতা ব্যানার্জি যে 4টা নদীর কথা বলেছেন, সেই নদীগুলো কিন্তু খুব খরস্রোতা না, অথবা পানি কতটুকু আছে সেটাও না। এগুলো কিন্তু আমরা আমাদের নিজেদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে সৃষ্ট আপদ, এগুলো এসছে আমাদের, ক্ষতি এসছে আমাদের। এখন এগুলো আমরা চিন্তা করি না, আমরা চিন্তা করি ক্ষুদ্র স্বার্থে, নিজের ব্যক্তিগত স্বার্থ দিয়ে চিন্তা করি, তারপর আমার দলীয় স্বার্থের কথা চিন্তা করি। এই দলীয় স্বার্থের কথা চিন্তা করতে যেয়ে কিন্তু আমরা এমন সব কথাবার্তা বলে ফেলি যেটা চিন্তাই করি না, এর কি বলছি আমি, একটা অবাস্তব কথা বলে ফেলি। যেমন এইবার 6টা চুক্তি হলো, 16টা সমঝোতা স্বাক্ষর হলো। তো এর মধ্যে কিন্তু আরেকটা কথা এসছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কথা বলেছেন যে
এই আমাদের সরকারের সময় এই চুক্তিটা হবে। কারা বলছেন কথাটা, এটা কিন্তু মনে রাখতে হবে। দুইটা দেশের প্রধানমন্ত্রী বলছেন। শুধু দুইটা দেশের প্রধানমন্ত্রী বললে হবে না, দুইটা দেশের এমন প্রধানমন্ত্রী যাদের সারা বিশ্বে আজকে স্থানটা কোথায়, এইটা একটু সবার মাথায় রাখতে হবে। কিন্তু অনেকে যখন কথা বলেন তারা মাথায় এটা রাখেন না। পাশাপাশি আরেকটা বিষয় আমাদের নজর দেওয়া দরকার, সেটা হচ্ছে আমরা কিন্তু একটা কোল্ড ওয়ারের দিকে কিন্তু আমরা যাচ্ছি। আপনি বোধহয় খেয়াল করেছেন, সিরিয়াকে কেন্দ্র করে যে ধরনের একটা সিচুয়েশন বিল্ড আপ করছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, এইটা করেছিল আমার মনে আছে কিউবাতে যখন আমেরিকান আগ্রাসনটা হচ্ছিল, তখন রাশিয়ার থেকে ফ্লিট পাঠানো হয়েছিল, ঠিক যেরকম পুতিন এখন ফ্লিট পাঠিয়েছেন। এখন আমরা কি দেখছি তাহলে? আমরা দেখছি যে আমাদের টোটাল পৃথিবীটা একটা সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। এখন সংঘাতময় পরিস্থিতির দিকে যখন এগিয়ে যাচ্ছে, সেই সময় এই দুইজন প্রধানমন্ত্রীর অবস্থাটা আপনারা চিন্তা করেন। তারা চিন্তা করছেন যে পৃথিবীটাকে শান্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি এই কারণেই কিন্তু কথাটা বললাম যে কোন দুই প্রধানমন্ত্রী। বেলাল ভাই, আমি শুনবো, কারণ আমরা যদি আসলে বিশেষ করে গতকালকে নরেন্দ্র মোদী যে ভাষণ রেখেছেন, বক্তব্য রেখেছেন, সেটা কিছু অংশ আমরা দেখিয়ে আজকের এই কোল্ড ওয়ারের কথাগুলো আলোচনা করি, যে রাশিয়া আমেরিকা যুদ্ধ লেগেই গেল সিরিয়া ইস্যুতে, আমরা দেখছি আজকের দিনের সম্ভাবনা। সেই খবরকে ছাপিয়ে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার বড় খবর শিরোনাম কিন্তু নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরের নানা দিকগুলো। এগুলো যেমন একটা দিক, অন্যদিকে আরেকটি দিক যেটি মানুষের কথা আমরা বারবার বলি, কিংবা আপনিও শুরুতে যে কথাটি দিয়ে আপনি শুরু করলেন, যে আসলে প্রবাহমান নদী, তার দুই কিনারে যে মানুষ, তাদের জীবন, তাদের স্বার্থটাই হচ্ছে বড় স্বার্থ, যেটি মনমোহন সিং ঢাকায় এসে বলেছেন, মোদী তো বলছেনই। কিন্তু সেই মানুষকে যখন আমরা বিক্ষুব্ধ হতে দেখি বা এই যে গান করতে দেখি, এই ধরনের কথাগুলো, আপনার কি মনে হয় না যে এখানেও বাংলাদেশের একটা নৈতিক বিজয়? হ্যাঁ, তারা যে কারণে তারা পারছেন না, একটা জায়গায় গিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে। তো এটাকে আপনি আমরা পারছি, আমরা যা কথা দিচ্ছি আমরা সে কথাটা রাখতে পারছি, আর তারা হয়তো যে কথাটা দিচ্ছে এই একটি জায়গায় এসে সে কথাটি রাখতে এখনো পারেননি। তো সেইটাকে আপনি নৈতিক বিজয় হিসেবে দেখতেই পারেন। কিন্তু এখানে এই নৈতিক বিজয় পরাজয় তার থেকেও বড় কথা, আপনি একটু আগে যা বললেন, যে যখন আমরা বিশ্বের অন্য জায়গাগুলোতে আমরা একটা অস্ত্রের ঝনঝনানি দেখছি, আমরা একটা বৈরিতা দেখছি, আমরা নতুন করে আবার একটা খুব বড় আকারে যুদ্ধের দামামা বেজে উঠছে এরকম একটা পরিস্থিতি, তখন দক্ষিণ এশিয়ায় আমরা দেখছি বাংলাদেশ এবং ভারত সৌহার্দ্য বন্ধুত্ব শুধু নয়, একটা সমতা ভিত্তিতে আমরা একটা শান্তি এবং সহযোগিতার একটা জায়গায় আমরা কাজ করছি, এবং সেখানে আমরা স্থিতিশীলতা, নিরাপত্তা, এই বিষয়গুলো কিন্তু সেখানে প্রাধান্য পাচ্ছে, এবং সেখানে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, উন্নয়ন, এবং তার পাশাপাশি আমাদের যে নিরাপত্তার বিষয়টি, এবং আবারও বলছি যে স্থিতিশীলতার বিষয়টি, এবং সেটি শুধু এই দেশ নয়, পুরো অঞ্চল জুড়ে। এটি আমি মনে করি যে এটি সবার জন্যই বিজয়, মানবতার জন্য বিজয়। দীপমণি, এই মুহূর্তে একজন দর্শক আছেন, আমরা প্রশ্নটি নিতে চাই। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালাম। আমি মাহমুদ আলম চৌধুরী বলছি শান্তিনগর থেকে। আমার প্রশ্ন দীপমণি আপাকে, তিস্তা চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকার কতটুকু আন্তরিক, এই নিয়ে আমার মনে প্রশ্ন আছে। তার কারণ আমরা যদি মমতা ব্যানার্জির সাইড থেকে দেখি, উনি যেটা বলছেন যে তিস্তায় পানি নেই, কথাটা কিন্তু যথার্থ। তার কারণ হচ্ছে তিস্তার থেকে পানি উইথড্র করে কেন্দ্রীয় সরকার খরা অঞ্চলের দিকে পানি দিচ্ছে। সুতরাং কেন্দ্রীয় সরকারের যদি বাংলাদেশের সাথে
তিস্তা চুক্তির ব্যাপারে আন্তরিকই হন, তাহলে পশ্চিমবঙ্গের দিকে পানির প্রবাহ বাড়িয়ে অন্য জায়গাতে যেটা দিচ্ছেন উনি তার থেকে সরিয়ে পশ্চিমবঙ্গে যদি উনি পানির প্রবাহ বাড়ান, তাহলে কিন্তু মমতা ব্যানার্জিও এই চুক্তির ব্যাপারে আগ্রহী হয়ে উঠবেন। জি, আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। থাকুন এটি নিউজের সঙ্গে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এটি নিউজ এবং আমরা নিউজ আওয়ার এক্সট্রার মধ্যে রয়েছি। বাংলাদেশ ভারত সম্পর্কের দায় নিয়ে আমরা আজকে কথা বলছি এবং বিরতির আগে মাহবুব আলম চৌধুরী শান্তিনগর থেকে প্রশ্ন করেছিলেন এবং যে প্রশ্নটি তিনি করেছিলেন যে ভারত তিস্তা নদী থেকে পানি প্রত্যাহার করে অন্যান্য স্টেটে নিয়ে যাচ্ছে, এরকম কোনো তথ্য কিন্তু আমাদের হাতে নেই, কিংবা কোনো নদীর থেকে পানি সরিয়ে নিচ্ছে বিশেষ করে তিস্তা থেকে অন্য কোনো প্রজেক্টে। এটি যদি কেউ জেনে থাকেন আমাদেরকে জানাবেন এবং এগুলো নিয়ে হয়তো পরবর্তীতে আমরা কথা বলবো। ডাক্তার দীপুমণি, একটা বিষয় যে আমরা আসলে বিশেষ করে গতকালকে দুই নেতা যে জয়েন্ট ডিক্লারেশন হয়েছে সেখানে কিন্তু অনেক কিছুই আছে, কিন্তু তিস্তা নিয়ে হয়তো আমরা বাংলাদেশের গণমাধ্যম অনেক বেশি কিন্তু জোর দিচ্ছে। আমার সহকর্মী রেজওয়ান ফয়েজের একটি প্রতিবেদন আছে, আমরা একটু দেখে নিতে চাই যে গতকালকে বা কনফিডেন্সের কথা বলছিলেন বা শান্তিনগর থেকে যিনি যে প্রশ্নটি করেছেন যে আসলে আদৌতেও কেন্দ্রীয় সরকারের আন্তরিকতা আছে কিনা সেই প্রশ্নটি করছে। আমরা আসলে একটু খোঁজার চেষ্টা করব যে এই অনুষ্ঠানে আন্তরিকতার ঘাটতি ছিল কিনা, আমরা একটু দেখার চেষ্টা করব। জি। শনিবার দুপুরে ভারতের হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পরই হয় দুই দেশের মধ্যে স্বাক্ষর হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকের এই আনুষ্ঠানিক বিনিময় পর্বটি। সফরের আগেই চুক্তি ও সমঝোতা স্মারকগুলো প্রকাশের দাবি করেছিল অনেকেই, বিশেষ করে বিএনপি। চুক্তি স্বাক্ষরের কিছুক্ষণ পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তা প্রকাশ করল। তালিকা অনুযায়ী চুক্তি স্বাক্ষর হয়েছে মোট 5টি। আণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতার বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে একটি চুক্তি। এছাড়া বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে সহযোগিতার বিষয়ে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি কমিশন ও ভারতের গ্লোবাল সেন্টার ফর নিউক্লিয়ার এনার্জি পার্টনারশিপের মধ্যেও একটি চুক্তি সই হয়েছে। অডিও ভিজুয়াল সহ প্রযোজনা বিষয়েও একটি চুক্তিতে স্বাক্ষর করেছে দুই দেশ। অন্যদিকে খুলনা কলকাতা রুটে মোটরযান যাত্রী চলাচল নিয়ন্ত্রণ বিষয়েও একটি চুক্তির পাশাপাশি বাংলাদেশের 36টি কমিউনিটি ক্লিনিক নির্মাণে ভারতের অর্থায়ন নিয়েও একটি চুক্তি হয়েছে এদিন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী এই চুক্তিগুলোর পাশাপাশি শনিবার সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে মোট 17টি। এর মধ্যে বহুল আলোচিত বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা রূপরেখা সংক্রান্ত সমঝোতা স্মারক তো রয়েছেই, সেই সঙ্গে রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে $50 কোটি প্রতিরক্ষা ঋণ সহায়তার আরেকটি সমঝোতা স্মারক। এছাড়াও পরমাণু নিরাপত্তা ও বিকিরণ নিয়ন্ত্রণ, তথ্য প্রযুক্তি খাত, সাইবার নিরাপত্তা, তৃতীয় ঋণ সহায়তার আওতায় বাংলাদেশকে ঋণ দেয়া সহ আরও বেশ কিছু সমঝোতা স্মারক। এদিকে শনিবার বিকেলে নয়াদিল্লির হোটেল তাজমান সিংয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক জানিয়েছেন, ভারত যে 22টি চুক্তি ও সমঝোতার কথা বলছে সেটি ভুল। তার হিসেবে সঠিক সংখ্যাটি হবে 38। এছাড়া ভারতের কাছ থেকে পাওয়া $50 কোটি প্রতিরক্ষা ঋণের অর্থে শুধুমাত্র তাদের কাছ থেকেই অস্ত্র কিনতে হবে এমন বাধ্যবাধকতা নেই বলেও জানিয়েছেন তিনি। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। ডাক্তার দীপুমণি, অনেক প্রশ্নের উত্তর কিন্তু এই প্রতিবেদনটিতে আছে। বিশেষ করে এই সফরটি হওয়ার আগে আমরা বাংলাদেশের গণমাধ্যমে যে ধরনের বিতর্ক বা টেলিভিশন অনুষ্ঠানগুলোতে আমরা শুনছিলাম যে এই সামরিক চুক্তি গোপন সামরিক চুক্তি এবং ভারত থেকে অস্ত্র কিনতে হবে, আমাদের যে আভ্যন্তরীণ নিরাপত্তা সেটি
মানে একেবারে শেষ হয়ে গেল, এই ধরনের ব্যাপারগুলো। এবং আমরা যে MOUটি দেখলাম সেটি কিন্তু চীনের সঙ্গে বাংলাদেশেরও কিন্তু আছে। তো সব কিছু মিলিয়ে এই যে প্রচার এবং অপপ্রচারের রাজনীতি তখনও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, ব্যাপারটি কি এরকম? যখনই আসলে ভারত প্রসঙ্গ আসে তখনই বাংলাদেশের মধ্যে কিছু রাজনৈতিক দল আছে, কিছু ব্যক্তি আছেন যারা ওই ভারত বিরোধিতার স্বার্থে ভারত বিরোধিতা করেন। আবার তারা যখন নিজেরা ক্ষমতায় থাকেন, সরকার পরিচালনায় থাকেন, তখন আবার একটা ভারত তোষণ নীতিও তাদের দেখা যায়। তাদের একটা এরকম দ্বিমুখী নীতি আমরা দেখতে পাই। তো ভারত বিরোধিতা এই বিষয়টি যখন একটি দল বা একটি সরকারের নীতি কখনো শুধুমাত্র একটি দেশ বিরোধিতা হবে, এই নেতিবাচক বিষয়টি কেন? যেখানে আপনার রাষ্ট্রীয় স্বার্থে, আপনার দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আপনার উদ্যোগ হতে হবে ইতিবাচক, সেখানে তাদের মূল ভিত্তিই হলো নেতিবাচকতা। তো এটি তো কখনো দেশকে এগিয়ে দিতে পারে না। কাজে যারা এই অপরাজনীতিটি করেন তারা দীর্ঘদিন থেকে করছেন এবং তারাই এক সময় বলেছেন নৌকায় ভোট দিলে বিবি তালাক হয়ে যাবে, তারাই এক সময় বলেছেন নৌকায় ভোট দিলে বাংলাদেশের সব মসজিদে উলুধ্বনি উঠবে, তারাই এক সময় বলেছেন শান্তি চুক্তি করলে, পার্বত্য শান্তি চুক্তি করলে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে। এর কোনোটিই হয়নি। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে এই নৌকায় ভোট দিয়ে নৌকার সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে মানুষের মানবিক উন্নয়ন দিয়ে বাংলাদেশ বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে। কাজে এই অপপ্রচারগুলো যে শুধুমাত্রই অপপ্রচার এবং অত্যন্ত নিম্নমানের ঘৃণ্য অপপ্রচার, সেটি আজকে মানুষের কাছে প্রমাণিত। আমি যদি এই মুহূর্তে বিশেষ করে গতকালকে বিএনপি চেয়ারপারসন তিনি এই ভারত সফর নিয়ে যে কথা বলেছেন সেটি আজকের অনেক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, আমরা একটু দেখিয়ে নিতে চাই যে এটি, তারপর আপনাদের কাছ থেকে শুনবো। ক্ষমতায় থাকার স্বপ্নের জন্য সে এর মধ্যে অনেক কাজ করেছে, এখনো এই দেশের কিছুই রাখেনি, সবই বিক্রি করেছে, আরো বোধহয় বাকি যেটা আছে সেটাও বিক্রি করে আসবে। কিন্তু দেশ বিক্রি করেও পৃথিবীর ইতিহাসে উদাহরণ আছে, কেউ কিন্তু রক্ষা পায় নাই। তো হাসিনা মনে করে না যে যাদের কাছে বিক্রি করলাম তিনারা তাকে বাঁচাতে আসবে, তারা বাঁচাতে আসবে না যখন মানুষ জেগে উঠবে, দেশের মানুষ। মানে কালকের অনুষ্ঠানে তিনি বলছিলেন যে দেশ বিক্রির উদ্দেশ্যে এই ভারতে সফরটি হচ্ছে এবং আমি যদি ঠিক বুঝে থাকি যে আসলে যাদের কাছে বিক্রি করছে দেশ তারা বাঁচাতে আসবে না, এ ধরনের একটি মন্তব্য। এখন দেখলাম বেগম খালেদা জিয়া বললেন যে দেশ বিক্রি করে আরো নানান কথাবার্তা বললেন। তো এই ধরনের কথাবার্তা প্রায়শই উনি বলেন। রাজনীতিটাই তাদের এটাকে নিয়ে যে ভারত বিরোধিতার রাজনীতি, এটা দিয়ে ওনারা মনে করেন জনসমর্থন ওনারা আদায় করতে পারবেন, নির্বাচনে জিততে পারবেন। কিন্তু দেখুন, তাহলে প্রথম প্রশ্নটা আসে যে এই মুহূর্তে বিএনপি এবং তার দলের একটা মিটিং ডাকা উচিত, সর্বোচ্চ ফোরামের একটা মিটিং ডাকতে হবে। এই মিটিংটা ডাকতে হবে এই জন্য যে ওনারা ওনাদের দলের নামটাকে একটু পরিবর্তন করতে হবে, কারণ এই দেশটা বিক্রি হয়ে গেছে। তাহলে বাংলাদেশ ন্যাশনালিস্ট বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ তো আর থাকছে না। তাহলে তখন অবস্থাটা কি দাঁড়ায়? তাহলে তো প্রথম কাজটা হচ্ছে সেটা করা। এখন আমি যখন এই মুহূর্তে এই কথাটা বলছি তখন বেগম খালেদা জিয়া কি দেখছেন না আমি জানি না, কিন্তু যদি কেউ তাদের দেখে থাকেন তাকে ওনার কানে এই জিনিসটা বুঝিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া উচিত, যে না হলে তো এই ধরনের একটা সমস্যায় আমরা পড়ে যাই। এবং ওনারা কিন্তু সবসময় এই ধরনের সমস্যায় পড়ে। কথা বলেন, দেখুন এই যে দেশ বিক্রির কথাটি বলে, দেশ বিক্রি কথাটি যখন বলেন, এটি যে কি ধরনের একটা হীনমন্যতার পরিচায়ক, এটি হচ্ছে একমাত্র কেউ বলতে পারেন যারা দেশ বিরোধী। আপনি দেশকে বিক্রি করে দেওয়া যায় না। আপনি দেশ বিক্রি হয়ে গেছে বলছেন, তাহলে আজকে আমার দেশের 16 কোটি মানুষ তারা কোন দেশে বসবাস করছেন? আজকে এই দেশের 16 কোটি মানুষ বেগম খালেদা জিয়া যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন তারা
বেশি উন্নত মানের জীবনযাপন করছিলেন, নাকি এখন শেখ হাসিনার সরকারের সময় বেশি উন্নততর জীবনযাপন করছেন? এটি তো আজকে শুধু বাংলাদেশের সকল হিসাব নয়, সারা বিশ্বের সকল হিসাব বলছে বেগম খালেদা জিয়ার সময় বাংলাদেশের মানুষ যে জীবনমান ভোগ করেছেন এখন তার থেকে অনেক উন্নততর জীবনমান ভোগ করছেন। দেশ বিক্রি হয়ে গেলে তো এটি হবার কথা নয়। আর বিক্রির কথা একমাত্র আমি আবারও বলছি তারাই বলতে পারেন যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না, যারা দেশের বিরোধী, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী এবং দেশটাকেই মানে না। এবং এই রকমের ঘৃণ্য হীনমন্যতা সম্পন্ন অত্যন্ত নিম্নমানের এই ধরনের চটকদার কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা শুধুমাত্র তারাই করতে পারে যারা এই দেশের উন্নতি, অগ্রগতি, স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে। আপনি এই মুহূর্তে যে কথাটি বলছিলেন যে আসলে এটি যদি একটি তুলনামূলক একটা চিত্র থাকে যে আসলে বিএনপি শাসন আমলে কিংবা এই মুহূর্তে যারা দেশ শাসন করছে তাদের শাসন আমলে সাধারণ মানুষের অবস্থা কি ছিল, এরকম একটি দিক। এবং নরেন্দ্র মোদী কিন্তু কালকে ভাষণ দিতে গিয়ে বাংলাদেশের অর্থনীতির কথা কিন্তু তিনি বলেছেন, আমরা হয়তো সেগুলো দেখব। কিন্তু আমরা আমার সহকর্মী আশিকুর রহমান শুধু 30 সেকেন্ড একটু, তিনি যে বললেন যে মানুষ জেগে উঠলে আর ক্ষমতায় থাকতে পারবেন না শেখ হাসিনা, আজ পর্যন্ত শেখ হাসিনার সরকার অর্থাৎ আওয়ামী লীগের সরকার শুধুমাত্র জনগণের ভোটের মাধ্যমেই দেশ পরিচালনার দায়িত্বে এসছে এবং তাদেরকে কোনোদিনও জনরোষে কোনোদিন ক্ষমতা ত্যাগ করতে হয়নি। বেগম খালেদা জিয়াকেই কিন্তু সেই 1996 সনে জনরোষে ক্ষমতা ত্যাগ করতে হয়েছিল। আমি অর্থনীতির কথা বলছিলাম। নরেন্দ্র মোদী কালকে তার ভাষণের একটি জায়গায় বাংলাদেশের অর্থনীতি নিয়ে তিনি কথা বলছিলেন যে এরকম একটি দেশ, 16 কোটি মানুষের দেশ, সেই অর্থনীতিটি কেমন হওয়া উচিত, এখন কেমন আছে সেটি বলছিলেন। আমরা হয়তো দেখব। আমার সহকর্মী আশিকুর রহমান অপু আছেন দিল্লিতে। আমরা একটু সর্বশেষ দর্শকদের আপডেট জানাতে চাই যে আজকের নানান দিক নিয়ে অপু খোঁজ খবর রাখছিলেন, আমরা একটু শুনে এসে হয়তো আপনাদের সঙ্গে দিব। অপু, আজকে তো সারাদিনই আপনি খোঁজ খবর রাখার চেষ্টা করেছেন এবং আমি যদি বলি যে আপনার কাছে কি খবর আছে, যে নানামাত্রিক বিশ্লেষণ কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে পাই এবং সমস্ত গণমাধ্যম হয়তো কিছুটা দেখার সুযোগও আপনার হয়েছে, তো কি ধরনের খবর আপনি পাচ্ছেন অপু? প্রথম কথা, কিছুক্ষণ আগে যে সোনিয়া গান্ধী এসেছিলেন রাষ্ট্রপতি ভবনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন, পুরো কংগ্রেসে এসেছিল মনমোহন সিং, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। সোনিয়া গান্ধী একটি কথা বলেছেন শেখ হাসিনাকে যে বিজেপির সঙ্গে বা সরকারের সঙ্গে তাদের যতই বিরোধিতা থাকুক বাংলাদেশের স্বার্থে তারা একসঙ্গে কাজ করবে। অর্থাৎ আন্তর্জাতিক বিষয়গুলোতে ভারতের রাজনৈতিক দলগুলো একাট্টা হয়ে যায়, এই জিনিসটা আমি বোঝাতে চেয়েছি আপনার অতিথিরা যে প্রসঙ্গে কথা বলছিলেন। এবং আরেকটি বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হচ্ছেন না, ঠিক এরকম জায়গায় আজকে আমি কথা বলেছিলাম প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জির সঙ্গে দুপুরে প্রায় ঘন্টা দেড়েক তার বাসায় আমরা আড্ডা দিই কয়েকজন সাংবাদিক। তাকে জিজ্ঞেস করেছিলাম যে ভারতীয় সংবিধান তো পুরো বাংলাদেশ তিস্তা চুক্তির দিকে তাকিয়ে আছে, ভারতীয় সংবিধান বলে যে কেন্দ্রীয় সরকার চাইলেই এরকম আন্তর্জাতিক চুক্তি করতে পারে এবং তাতে পার্টনার অবশ্যই রাজ্য সরকার, কিন্তু চুক্তি করার এখতিয়ার সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের এবং এটা 253 নম্বর আর্টিকেল ভারতীয় সংবিধানে। তো সেক্ষেত্রে বিজেপি এটা কেন করে না বা কেন এটা করতে পারে কিনা, তো উনি যেটা বলছেন যে ভারতের রাজনীতি যাই ঘটুক এইসব ক্ষেত্রে একেবারে খুব সোজা, সেটি হচ্ছে সবাইকে নিয়ে একসঙ্গে এই কাজগুলো ভারত করবে, খুব মানে শক্তি থাকলেই সেটা দেখিয়ে কাজগুলো করার পক্ষে ভারতের কোনো রাজনৈতিক দল না, বিশেষ করে আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে তো নাই। এটা কেন্দ্রীয় সরকার চাইলেই করতে পারে এরকম চুক্তি, শুধু সংসদে পাশ করাতে হবে এবং সংসদে কংগ্রেসকে তারা বাংলাদেশের এই চুক্তির জন্য অবশ্যই সাথে পাবে। আর বিজেপির যে অবস্থান তাতে এটা কিন্তু পাশ হয়ে যায়, বিজেপি চাইলেই তিস্তার পানি চুক্তিটা করে ফেলতে পারে এবং তাতে পশ্চিমবঙ্গের 42টি ভোট পার্লামেন্টে, ভারতীয় পার্লামেন্টে, সেদিকে যদি আলাদা করে নাও তাকায় তিস্তা চুক্তি হয়ে যায়। কিন্তু জাতীয় ঐক্য যে বিষয়টি, এটি ভারতীয়দের মধ্যে এতটাই সুপ্রতিষ্ঠিত যে মমতাকে রাজি করানোর চেষ্টা সর্বোচ্চ পর্যায় থেকে করা হচ্ছে এবং বিজেপির আন্তরিকতা নিয়ে আপনি বললেন যে একজন দর্শক প্রশ্ন করেছে, বিজেপি আন্তরিক কতটুকু বা ভারতের কেন্দ্রীয় সরকার আন্তরিক কতটুকু, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারকে এই তিস্তা চুক্তি এখন করে দিতে হবে।
করে না দিয়ে তাদের উপায় নেই, কারণ তাদেরও কিছু, দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ থাকে, তাদেরও কিছু স্বার্থ আছে যেগুলো তাদের পেতে হবে, এবং সেগুলো পেতে হলে অবশ্যই আমাদের তিস্তায় জল প্রবাহটা শুরু করে দিয়ে পেতে হবে। সামরিক খাতে যে চুক্তিটা হয়েছে সেই চুক্তির আগে বাংলাদেশের শর্ত একেবারে খুব পরিষ্কার ছিল যে তিস্তার ব্যাপারে একটা কমিটমেন্ট চায়, এবং সেই কমিটমেন্ট কিন্তু নরেন্দ্র মোদী অর্থাৎ কেন্দ্রীয় সরকার করে ফেলেছে। তাদের কিন্তু দায়ভার, কমিটমেন্ট করেছেন, প্রকাশ্যে করেছেন, সেটা বাস্তবায়ন কিভাবে করবেন সেই দায়ভারটা তাদের। এবং আরেকটি বিষয়, কেন বাংলাদেশকে এত কিছু দিতে ভারত বাধ্য, তাদের স্বার্থটা কোথায়? বাংলাদেশের যে অর্থনীতির কথা আপনি সবশেষ আমাকে জিজ্ঞেস করলেন, বাংলাদেশ যেভাবে চাঙ্গা হয়েছে গত কয়েক বছরে, বাংলাদেশকে যেভাবে বিশ্ব এখন দেখছে, এবং অন্যান্য বিশাল শক্তিগুলো বাংলাদেশে বিনিয়োগ করার জন্য চেষ্টা করছে, বাংলাদেশের সরকার প্রধানকে যে উচ্চতায় আন্তর্জাতিক বিশ্বে এখন দেখা হচ্ছে, ভারত অবশ্যই চাবে এই বাংলাদেশের সঙ্গে যে সুসম্পর্ক এবং ব্যক্তিগতভাবে শেখ হাসিনার সঙ্গে ভারতের যে সম্পর্ক সেটা আরো যেন উষ্ণ হয়। এটা ভারতের স্বার্থেই ভারতের করতে হবে, এবং সেটা করতে হলে শেখ হাসিনাকে পানি দিতেই হবে। শেখ হাসিনা এই অবস্থান তার জানিয়ে ফেলেছেন এবং অনর আছেন। জি অপু, আমি আবারও আপনার সঙ্গে যুক্ত হব, আপনি আমাদের সঙ্গেই থাকুন, কারণ একজন দর্শকের ফোন নিয়ে আমার বিরতিতে যেতে হচ্ছে। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি বাইতুল আহমেদ, ঢাকা থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আগামীকালকের গণসংবর্ধনা বাতিল করে দিয়েছেন। ওনার হৃদয়ের ভিতরে যে রক্তক্ষরণ হচ্ছে তার বহিঃপ্রকাশ এটা। এই মুহূর্তে ওনারা দীপুমণি এবং ওয়ারেস সাহেব আমাদেরকে যে বুঝাইতে চাচ্ছে, আমাদেরকে ওনারা আসলে কি বুঝাতে চাচ্ছে? আমরা বাংলাদেশের হৃদয়ের খবর, বাংলাদেশের মানুষের হৃদয়ের খবর কি ওনাদেরকে আদৌ জানা আছে কিনা? থাকলে আজকে এই মুহূর্তে এই কষ্টের কথাগুলো আপাতত বন্ধ রাখলে আমরা খুশি হতাম। জি, আপনার প্রশ্ন এবং মন্তব্যের জন্য আবারও আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি। এটিএন নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, এবং বিরতির আগে একজন দর্শকের ফোন ছিলেন, এবং তিনি যে কথা বলছিলেন আমাদেরকে যে গণসংবর্ধনা বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নির্দেশে বাতিল হয়েছে। আমরা সেই প্রশ্নের উত্তর বেরুল ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাই, এবং আমরা নরেন্দ্র মোদী অর্থনীতি নিয়ে যে কথা বলেছেন সেটাও একটু শুনবো, এবং আমরা মোফাজ্জল করিম আছেন, তার সঙ্গে আমরা একটু যুক্ত হব। জি জি, সেটা হচ্ছে, দেখুন, যে প্রশ্নকর্তা ওনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এটা বলেছেন উনি, এগুলোই হচ্ছে বেগম খালেদা জিয়ার শেখানো কথাবার্তা। উনি একবার চিন্তা করলেন না অথবা জানার চেষ্টা করলেন না যে বিষয়টা কি ভেতরে। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার ভাষায় এখানে নির্দেশ প্রদান করেছেন যে আমার আগমনের মধ্য দিয়ে জনমনে ভোগান্তি হবে, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, এগুলো যে হবে এটার প্রয়োজন নেই। যা জিনিস জানানোর সেটা মাননীয় প্রধানমন্ত্রী এসে ওনার টিম নিয়ে যখন আসবেন তারপর বিভিন্ন মিডিয়া আছে সেখানে জানানো যাবে। কিন্তু আমি যদি একটু তথ্য দিয়ে সহযোগিতা করি, যে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন না হওয়া পর্যন্ত কোনো ধরনের সম্বর্ধনা সেটি কিন্তু বলেছেন, এবং এইরকম অনেক ঘটনা আছে যে প্রধানমন্ত্রী বিমানবন্দরে নেমে বলেছেন যে কোনো ধরনের কোনো, এটাই প্রমাণ করে যে জনগণের উপর ভালোবাসাটা কারা জনগণকে ভালোবাসে এবং জনগণের সুখ দুঃখ নিয়ে কারা চিন্তা করে। অর্জন অনেক আছে, এই অর্জনটাকে কেন্দ্র করে আমি জনগণের ভোগান্তি সৃষ্টি করব, তাহলে তো আমার টোটাল অর্জনটাই অনেকটা বৃথা হয়ে গেল, ম্লান হয়ে যায়। জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনি যতবার এই বাইরে থেকে যখনই সফর করে আসেন, তিনি কিন্তু নিয়মিতভাবে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমের মাধ্যমে সারা দেশকে জানান, এবং তিনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি কিন্তু রাষ্ট্রপতির কাছে গিয়েও তার সমস্ত সফর সম্পর্কে অবহিত করে আসেন, যে দায়িত্বটি বেগম খালেদা জিয়া জীবনে কোনোদিন পালন করেননি। তো এবং শেখ হাসিনা আমাদের যে কোনো নির্বাচনে এবং জাতীয় নির্বাচনে জয়লাভের পরেও কিন্তু আমাদেরকে কোনো আনন্দ মিছিল করতে দেননি। তিনি বলেছেন যে না,
কোনোভাবে জনদুর্ভোগ হয়, রাস্তাঘাট বন্ধ হয়, এই রকমের কোনো সম্বর্ধনা বা কোনো আনন্দ মিছিল সেগুলো আমাদের করা উচিত নয়। এটি হচ্ছে একটি দায়িত্বশীল জায়গা থেকে তার সিদ্ধান্ত। তেমনি আমাদের একটা এন্টি ইন্ডিয়ান একটা মাইন্ডসেট কিন্তু আমাদের অনেক আগে থেকেই তৈরি আছে, যে আমরা প্রস্তুত হয়ে বসে আছি, বিশ্বাস করার জন্য বসে আছি, এবং আমাদের অর্জনগুলো ভালো কোনো অর্জন নেই সেটি কেউ কেন বলছে না, বললে যেন আমরা বিশ্বাস করলে আমাদের যেন ভালো লাগে, এরকম একটি। আমি নরেন্দ্র মোদীর অর্থনীতি নিয়ে গতকাল তিনি বিশেষ করে ভারতীয় সৈন্যদের যে সম্বর্ধনা অনুষ্ঠান ছিল, 7 সৈন্য যারা আমাদের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, সেখানে তিনি বলেছিলেন, আমরা একটু দুটি অংশ দেখব। আমরা অর্থনীতি নিয়ে তিনি যে মন্তব্য করেছেন সেটা একটু দেখে নিতে চাই। दोस्तों, आज हमारे क्षेत्र को, दुनिया के इस प्राचीन भूभाग को मुख्यतः 3 विचारधाराएं परिभाषित करती है। ये विचारधाराएं हमारे समाज तथा सरकारी व्यवस्थाओं की प्राथमिकताओं का आईना है। इसमें एक सोच है जो आर्थिक विकास पर केंद्रित है, देश को समृद्ध तथा शक्तिशाली बनाने पर फोकस है, समाज के सभी वर्गों को साथ लेकर के चलने पर आधारित है। इस सोच का एक प्रत्यक्ष उदाहरण है बांग्लादेश की प्रगति एवं उन्नति। 1971 में बांग्लादेश के नागरिकों की औसत आयु, लाइफ एक्सपेक्टेंसी, भारत और पाकिस्तान की जो स्थिति थी उसमें आज कई गुना वो आगे बढ़े हैं। आज बांग्लादेश के नागरिकों की औसत आय भारत से भी ज्यादा है। पिछले 45 वर्ष में बांग्लादेश की जीडीपी 31 गुना बढ़ी है। प्रति व्यक्ति आय में 13 गुना की बढ़ोतरी हुई है। इन्फेंट मोर्टालिटी 222 से घटकर अब 38 रह गई है। प्रति व्यक्ति डॉक्टरों की संख्या में 3 गुना बढ़ोतरी हुई है। स्वतंत्रता के बाद अब तक बांग्लादेश का निर्यात 125 गुना बढ़ चुका है। परिवर्तन के ये चंद पैरामीटर्स अपने आप में बहुत कुछ कह रहे हैं। प्रधानमंत्री शेख हसीना के विजन पर चलते हुए बांग्लादेश आर्थिक प्रगति की नई सीमाएं पार कर रहा है। আমরা নরেন্দ্র মোদীর এই অর্থনীতির বক্তব্য শুনবো, আপনারও মন্তব্য শুনবো। আমাদের সঙ্গে মোফাজ্জল করিম আছেন, আমরা তার একটু বক্তব্য শুনতে চাই যে তিনি কিভাবে দেখেন। জনাব মোফাজ্জল করিম, আপনি শুনছেন, এবং এই যে অর্থনীতি নিয়ে যে কথা আমরা শুনলাম, মানে এইটি কি মনে হয় আপনার কাছে, যে আসলে যে সমস্ত তথ্যপাত্র তিনি বলছিলেন তিনি কি সঠিক বলছিলেন আসলে? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুল বলবেন এটা তো মনে হয় না, উনি ঠিকই বলেছেন। তবে ওটা এই বক্তব্য রাখার জন্য তো উনি মুখিয়েই ছিলেন, তা না হলে পরে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি প্রটোকল ভঙ্গ করে বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন, তখন থেকেই তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জন্য কত উষ্ণতা অপেক্ষা করছে, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য কীরকম অভূতপূর্ব সম্মান অপেক্ষা করছে। কিন্তু এগুলো সবই সত্যি। আর তাছাড়া আমাদের যে এই অর্জনগুলো, এগুলো তো বিশ্বব্যাপী, সকলেই জানে। সেখানে তবু আমি একটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে এটা যেমন সরকারের কৃতিত্ব, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ইত্যাদির কৃতিত্ব, আমলাদের কৃতিত্ব, সবারই কৃতিত্ব ঠিকই, কিন্তু তার চাইতেও বেশি কৃতিত্ব দেশের জনগণের। দেশের জনগণের কৃতিত্বের কারণেই আজকে আমাদের জিডিপি বাড়ছে, আমাদের মাথাপিছু আয় বাড়ছে, সবই বাড়ছে। এখানে এটা সবই ঠিক আছে, কিন্তু তার সঙ্গে একটু বোধহয় খেয়াল করা উচিত যে একজন দর্শক বলেছেন হৃদয়ের রক্তক্ষরণের কথা, তার জবাবে সম্মানিত আলোচক বেলাল বিক্রম, যিনি আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, তিনি যে মন্তব্য করেছেন আমি সম্পূর্ণ তার সঙ্গে শ্রদ্ধা রেখেই বলছি, আমি একমত হতে পারছি না। আপনারা একটু চোখ মেলে দেখুন, কান পেতে শুনুন,
বাংলাদেশের মানুষের হাহাকার শুনুন, তিস্তা অঞ্চলের মানুষের হাহাকার শুনুন। আজকে এগুলো তো অবাস্তব নয়, এগুলো তো পাশ কাটিয়ে যাওয়া যাবে না। অন্যান্য অনেক কিছু আমরা পেয়েছি, ঠিক কথা। এই যেন আর কি গেলাম প্রতিবেশীর বাড়িতে দাওয়াত খেতে, প্রতিবেশী অনেক কিছু খাওয়ালেন, আমি বারবার প্রথম থেকে বলছি এক গ্লাস পানি দেন, এক গ্লাস পানি দেন, যেন শুনেও শুনছে না। খেতে খেতে 1 ঘন্টা পার হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ, পানি আর পেলাম না। এই ব্যাপারটা আমাদের অনেকটা এরকমই দাঁড়িয়ে গেছে। সামরিক সাহায্য বলেন, সহযোগিতা বলেন, কানেক্টিভিটি বলেন, যাই বলেন, সব দিকে সব কিছুর আমাদের প্রয়োজন আছে। তা না হলে আমাদের উন্নয়ন হবে না। আমরা নিশ্চয়ই আনন্দিত যেগুলো আমরা পেতে যাচ্ছি, তবে কিনা এগুলো একেবারে সম্পূর্ণ অনুদান, সব যে মাগনা দেওয়া হচ্ছে তা না। এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, এগুলো হচ্ছে ঋণ। এই ঋণের বোঝা আমাদের বয়ে বেড়াতে হবে। তবুও কে কাকে এরকম ঋণ দেয়, এবং এগুলোর জন্য আমাদের অবকাঠামোগত যদি উন্নতি হয়, আমাদের সামরিক সাজসজ্জার যদি উন্নতি হয়, খুব ভালো কথা। কিন্তু সব কথার শেষ কথা হচ্ছে গিয়ে তিস্তা। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যখন যান, তার আগে তার পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলে গেলেন, তিস্তার চুক্তি যদি না হয় তাহলে কিছুই যায় আসে না। কত বড় মর্মান্তিক একটি উক্তি। বিশেষ করে আবুল হাসান মাহমুদ আলী আমার প্রিয় বন্ধু, আমার এককালের সহকর্মী, তার কাছ থেকে আমি এই উক্তিটা আশা করিনি, বাংলাদেশের জনগণ আশা করিনি। বিশেষ করে তার বাড়ি যখন দিনাজপুর জেলার খানসামা উপজেলাতে। যাই হোক, আমরা আশা করব যে এই আস্থা এবং এই আশ্বাস এগুলো পরিসমাপ্তি ঘটবে। কিন্তু আবার ভয় পাই, সেই যে ছিটমহল বিনিময়ের চুক্তি, সে তো 40 বছর আগে হয়েছিল। ল্যান্ড বাউন্ডারির কথা আমরা বহুকাল যাবৎ অপেক্ষায় ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত 40 বছর পার হয়ে। সেই জন্যে একজন একটা আর্টিকেলে খুব সুন্দর বলেছেন, আজকে প্রথম আলোতে পড়লাম, বোধহয় শ্রদ্ধেয় কামাল আহমদ বলেছেন যে ঘর পোড়া গরু দেখতে ভয় পায়। জি, আমি অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আসবো অ্যাপেল ভাই, আপনি যে কোট করেছেন সেটি কি জনাব মোফাজ্জল করিম, ওনাকে, উনি আমার সজ্জন ব্যক্তি, ওনাকে পছন্দ করি আমি। তো উনি একটা কথা বলেছেন, এখন আমি এই কথার সূত্র ধরে শুধু এতটুকু মনে করিয়ে দিতে চাই যে আমরা দেখেছি আজকে সোনিয়া গান্ধী, প্রাক্তন ভারতের প্রধানমন্ত্রী, উনি এসেছেন, সোনিয়া গান্ধী এসেছিলেন, মানে কংগ্রেসের সভানেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী। তো উনি এসেছিলেন, উনি কিন্তু একটা কথা বলেছেন যে আমরা কিন্তু আমাদের যা দুইটা দলের মধ্যে যে সম্পর্ক, সেটা নিয়ে অনেক টানাপোড়েন থাকবেই, কিন্তু উনি এটা বললেন যে আমরা কিছু কিছু ব্যাপারে কিন্তু আমরা সবাই দেশের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। এইটার থেকেও যদি আমরা শিক্ষা গ্রহণ করতে না পারি, এই কথাটার থেকেও শিক্ষা গ্রহণ করতে না পারি, তবে তো 45 বছর লাগবেই। আমি যে কথাটি আমরা বলেছিলাম যে আসলে আমাদের যে মাইন্ডসেটের জায়গায়, আপনার কাছে আসতে চাই যে উনি যেটি বললেন সে ব্যাপারে দেখুন, আমরা কিন্তু কেউ বলছি না যে আমাদের তিস্তা প্রয়োজন নেই। আমরা বারবার বলছি আমাদের তিস্তা প্রয়োজন আছে, এবং তিস্তার মতো আমাদের সকল নদীর পানি আমাদের প্রয়োজন আছে, এবং সকল নদীর পানি নিয়েই আমাদের সুষ্ঠু বিলি বন্টন ব্যবস্থা, সুষ্ঠু ভাগাভাগি, সেগুলো সবই প্রয়োজন। আমাদের কোনোটি কিন্তু তিস্তা অপ্রয়োজন এই কথা বাংলাদেশের কেউ বলবে না। আমরাও আসলে তিস্তা চাই বলে আপনি দেখুন, তিস্তার আলোচনা এবং তিস্তাকে একেবারে চুক্তির জায়গায় নিয়ে কোন সরকার নিয়ে এসেছে? শেখ হাসিনার সরকার নিয়ে এসেছে। আমরা সেই আলোচনাকে একেবারে দুইটি সরকারের একেবারে সম্মত একটি অবস্থানে আমরা নিয়ে এসেছি, বিএনপি নিয়ে আসে। যে বিষয়টি থাকে যে আমরা মাইন্ডসেটের যে সমস্যার কথা বলছিলাম, যে আমরা অনেকেই হয়তো ব্যক্তিগত জীবনে, আমি অর্থনীতির কথাই যদি বলি, বাংলাদেশের একজন বিখ্যাত অর্থনীতির কি বলবো যে অর্থনৈতিক সচিব ছিলেন, এবং তিনি সারা বছর অর্থনীতিতে চাকরি করে যখন তিনি রিটায়ার্ড করলেন, তখন তিনি একটি সাক্ষাৎকারে বলছেন যে আমি বাংলাদেশের এই এত বছরে তেমন কোনো অর্থনীতির অগ্রগতি দেখি না, অথচ সারা জীবন চাকরি করলেনই তিনি। এরকম যখন একটা পরিস্থিতি, তখন আমরা অর্থনীতির কথা, মোদির কথা শুনলাম, এবং পাশাপাশি
নরেন্দ্র মোদী আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটিও আমরা একটু বাংলাদেশের মানুষকে শোনাতে চাই। এবং যে বাউল গানটি আমরা শুরুতে বলেছিলাম, সেটি তো সাধারণ মানুষেরই তো বহিঃপ্রকাশ, তাকে তো কেউ বলেনি যে তুমি এই গান গাও, তিনি সংক্ষুব্ধ হয়েছে, সেটিও কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ মানুষের আবেগ, মানুষের সাহস, মানুষের যে সততা, সেগুলোর ঊর্ধ্বে তো কোনো কিছু নয়, কিন্তু পরিষ্কার করেই তো আমাদের বলতে হবে যে কারা মানুষের পক্ষে। একজন দর্শক আছেন, আমরা প্রশ্নটি নিতে চাই, তারপর আমরা একটা বিরতি দিতে চাই। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, আমি একজন মুক্তিযোদ্ধা, কুষ্টিয়া সদর উপজেলার কমান্ডার। জি, আমার প্রশ্ন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল বলছেন যে মাননীয় প্রধান খালেদা, মানে উনি বলছেন যে শেখ হাসিনা বলিনি, হাসিনা দেশ বিক্রি করেছেন। হাসিনা যদি দেশ বিক্রি করেন, তে উনি কোন দেশে রাজনীতি করেন? জি, আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা দেখছেন এটি নিউজ এবং আমরা কথা বলছি বাংলাদেশ ভারত সম্পর্কের দায়। দীপমণি, বিরতির আগে আমরা ঠিক যেই জায়গাটিতে ছিলাম, আপনি কিছু যোগ করবেন কিনা? দেখুন, জনাব মোফাজ্জল করিম সাহেব বললেন যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, যে 40 বছর লেগেছে সেই ল্যান্ড বাউন্ডারি চুক্তি হতে। তো 40 বছর লাগলো কেন? 74-এ চুক্তি হলো ইন্দিরা মুজিব চুক্তি। 75-এর পর থেকে 96 পর্যন্ত এক বিন্দু সেখানে আগায়নি। 96 থেকে 2001 আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ করে কি করে সেই চুক্তি বাস্তবায়িত হবে সেই সমস্ত সীমানা নির্ধারণ করবার কাজ শুরু করলো। 2001-এ আবার বিএনপি জামাত ক্ষমতায় এলো, সমস্ত কাজ বন্ধ হয়ে গেল। 2009-এ আবার যখন আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্বে এলো, 2014 সালের মধ্যে সমস্ত চুক্তি বাস্তবায়িত হয়ে গেল। একই কথা সমুদ্র জয়ের ব্যাপারেও। সমুদ্রে আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে পারলাম, বঙ্গবন্ধুর সময় শুরু হয়েছিল, শেখ হাসিনার সময় আমরা সেটি পেলাম। এর মাঝখানে বিএনপি জামাত সরকার বা অন্য কোনো সরকারের কাছ থেকে আমরা পাইনি। অর্থাৎ এই যে 40 বছর দেরি হয়েছে, সেই 40 বছর দেরি হয়েছে এই যে বৈরিতার অপরাজনীতি, প্রতিবেশীর সঙ্গে বৈরিতার অপরাজনীতি, দেশের বিরোধী যে অপরাজনীতি, তার কারণে। কাজে সেই অপরাজনীতি, সেই বিএনপি জামাত বা এই অপরাজনীতি যেন বাংলাদেশে আর কখনো আসতে না পারে, দেশের ক্ষমতায় আসতে না পারে। আসলেই যা চুক্তি আমাদের হোক না কেন, যা আমাদের ন্যায্য অধিকার আছে, যে অধিকার আমরা আমাদের প্রতিবেশীর কাছ থেকে আমরা পেতে পারি, সেই অধিকার আমরা পাবো না। যখনই নৌকার সরকার থাকবে, আওয়ামী লীগের সরকার থাকবে, অতীতেও আমরা পেয়েছি, ভবিষ্যতেও আমরা পাবো ইনশাল্লাহ। কাজে ওনার এই ধরনের প্রশ্ন যারা করেন যে 40 বছর হয়নি, তারা নিজেদেরকে যেন জিজ্ঞেস করেন কেন 40 বছর হয়নি। আমরা বেলাল ভাই যে কথাগুলো বলছিলাম যে আসলে এই যে একটা বৈরী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিন্তু মানে যারা এই বাংলাদেশ ভারত সম্পর্ক আছে সেগুলোকে কিন্তু এগিয়ে নেওয়ার চেষ্টা হয়। সোনিয়া গান্ধীর কথা আপনি বলছিলেন, সোনিয়া গান্ধী কিন্তু ঠিক একই ধরনের মন্তব্য বলেছে যে আমাদের ভেতরে যা বিভেদ থাকুক না কেন সেটি যেন এই দুই দেশের সম্পর্কে প্রভাব না পারে। এই ঘটনাগুলো থেকে আমাদের দেশের রাজনীতিবিদরা, আমাদের দেশের সুশীল সমাজ, আমাদের দেশের আমলা, তারা কি শিখবেন? আসলে সুশীল সমাজের কথা বলেছেন, এরা হচ্ছে তথাকথিত সুশীল সমাজ। এই তথাকথিত সুশীল সমাজরা জেনে শুনে বোঝেই এই কথাগুলো বলে এবং এটাই হচ্ছে তাদের রাজনীতি। এর বাইরে তাদের কোনো রাজনীতি নেই। বাংলাদেশের স্বাধীনতায় তারা বিশ্বাস করেনি, তারা বাংলাদেশের স্বাধীনতাকে অপোজ করেছিল, আপনারা জানেন। এই অপোজ করে পরাজিত হয়েছে। আমি সবসময় একটা কথা বলি, 97,000 পাকিস্তানি সৈন্য আমাদের মতো মুক্তিযোদ্ধার কাছে মাথা নিচু করে যেদিন অস্ত্র সমর্পণ করেছিল, সেদিন আজকে যারা কথা বলছে এদের মাথাটা সেদিন থেকে আজ পর্যন্ত নিচু হয়ে আছে মাথাটা। সেই কারণেই কিন্তু এই ধরনের কথাবার্তা বলে। আমার যে প্রশ্নটি যে ছিল যে আসলে আমাদের এই যে যাদের কথা বললাম তারা কি শিখবেন, এটা যখন আমি বলি বা আমি যখন নরেন্দ্র মোদীর বক্তব্য শুনি, তখন যখন তিনি বলছেন যে বঙ্গবন্ধুর কাছ থেকে
তিনি প্রতিনিয়তই শেখেন এবং শেখেন বলেই হয়তো নরেন্দ্র মোদী, শেখেন বলে হয়তো শেখ হাসিনা। আমি নরেন্দ্র মোদীর সেই বক্তব্যটা একটু শোনাতে চাই বাংলাদেশের মানুষকে, তারপর আপনাদের দুজনের বক্তব্য শুনবো। बांग्लादेश पर चर्चा के बिना बंग बंधु के अधूरी है। दोनों का अस्तित्व एक दूसरे के साथ जुड़ा हुआ है, दोनों एक दूसरे की सोच के पूरक है। बंग बंधु बांग्लादेश के स्वतंत्रता के प्रमुख सूत्रधार थे। वो अपने समय से ही कहीं आगे की सोच रखते थे। उनकी हर एक पुकार जनता की ललकार थी। एक मॉडर्न, लिबरल तथा प्रोग्रेसिव बांग्लादेश का उनका विजन आज भी बांग्लादेश की उन्नति का मार्ग प्रशस्त कर रहा है। 1971 के बाद यह बंगबंधु शेख मुजीबुर रहमान का ही नेतृत्व था जिसने बांग्लादेश को अशांति और अस्थिरता के दौर से बाहर निकाला था। समाज में मौजूद द्वेष तथा आक्रोश को मिटाकर महान बंगबंधु ने बांग्लादेश को शांति तथा विकास का एक मार्ग दिखलाया। सोनार बांग्ला के सपने को सच करने की राह दिखाई। भारत की उस समय की युवा पीढ़ी तो उनसे विशेष रूप से प्रभावित थी और यह मेरा सौभाग्य था कि मैं स्वयं उनके विचारों के ज्ञान से लाभ उठा सका। आज बंगबंधु न केवल दक्षिण एशिया के बल्कि पूरे विश्व में शांति और सहअस्तित्व की स्थापना करने वाले नेता के तौर पर याद किया जाता है। बंगबंधु की बेटी एक्सेलेंसी शेख हसीना आज बांग्लादेश के प्रधानमंत्री के तौर पर यहां है। इस अवसर पर मैं उनके साहस की भी प्रशंसा करना चाहता हूं। जिस मुश्किल हालत से उन्होंने खुद को निकाला, अपने देश को निकाला, वो साहस हर किसी में नहीं होता है। कोई कल्पना कर सकता है परिवार के 16 लोग कत्ल किए जाए और एक बेटी सोनार बंगला के सपनों को साकार करने के लिए जूझती रहे। इतिहास में सामान्य घटना नहीं है। এটা কিন্তু ইতিহাসের সামান্য ঘটনা নয়। দীপমণি কি বলবেন? আমরা একেবারে শেষ পর্যায়ে। অবশ্যই, এবং সত্যি তিনি যা বলেছেন একেবারে অভিভূত হওয়ার মতো কথা। তো আপনি এর আগেই যে বলছিলেন যে সোনিয়া গান্ধীর কথা থেকে আমরা কি শিখব। দেখুন, ভারতের রাজনীতির ভেতরে পক্ষ বিপক্ষ আছে, কিন্তু তারা কেউ ভারতের বিপক্ষের নয়। আমাদের দেশের রাজনীতিতে আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশের রাজনীতিতে আমাদের যারা পক্ষ বিপক্ষ আছে, প্রতিপক্ষ আছে, তাদের মধ্যে এই বিএনপি জামাত যারা আছে তারা বাংলাদেশের বিপক্ষের অপশক্তি। কাজেই তারা তো জীবনে কোনোদিন এই ভারতের যে পক্ষ বিপক্ষ তাদের মধ্যেও ভারতের স্বার্থে ঐক্যের যে দৃষ্টান্ত সেটি থেকে তো তারা শিখবেন না, কারণ তারা তো বাংলাদেশ বিরোধী। তারা তো সেখানে ঐক্যের জিনিস, সেটি তো ঐক্য কখন গড়বেন? বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায়, অধিকার রক্ষায়। তারা তো বাংলাদেশের মানুষের স্বার্থ আর অধিকার তো তাদের বিবেচ্য বিষয় নয়। তারা তো তাদের সেই পাকিস্তান এবং তাদের সেই যে পছন্দের জায়গা, তারা তো সেটির জন্যই তাদের মন কাঁদে। অসংখ্য ধন্যবাদ বেলাল ভাই, আপনাকে দিয়ে শেষ করবো একদম ছোট করে যে সমাপনী। সেটা হচ্ছে যে একটা কথা না বললেই নয়। মোদী সরকার যখন নির্বাচনে ক্ষমতায় আসি করছে তখন এখানে দেখলাম যে বিএনপি জামাতের যারা সবাই খুব উৎফুল্ল। যখন হয়ে গেল ওনারা ক্ষমতায় চলে আসছেন তখন মিষ্টি বিতরণ শুরু হয়ে গেল, মিষ্টি খাওয়াখাওয়ি হয়ে গেল। আমি আজকে জানতে চাই ওনারা কি খাচ্ছেন আজকে। এই কথাগুলো শোনার পরে ওনারা কি খাচ্ছেন আমি তো বুঝতে পারি না। মুক্তিযুদ্ধের সময় এত ভারতীয় সৈন্য আমাদেরকে সাহায্য করেছে, ভারত সরকার আমাদেরকে যেভাবে সাহায্য করেছে। আপনার একটা প্রোগ্রামে আপনি বলেছিলেন আমাদের 1 কোটি শরণার্থী সেখানে গিয়েছে। ইন্দিরা গান্ধী সেখানে যে বলেছিলেন যে आप लोग हम रिफ्यूजी नहीं है, आप लोग हमारा मेहमान है।
আপনারা যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকবেন, আপনাদের সমস্যার যতদিন সমাধান না হবে। এগুলোর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না বিধায় এরা এই দুষ্ট চক্র সবসময় চায় কি জানেন, এই বিএনপি জামাতের যে দুষ্ট চক্রটা, এই দুষ্ট চক্রটা সবসময় চায় বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পিছিয়ে রাখে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং আবারও যে কথাটি বলে শেষ করতে চাই যে এটি আসলে বাংলাদেশের মানুষেরই দায়, যে ইতিহাস থেকে আসলে তো কেউ শেখে না, যতদিন না শিখবে ততদিন পর্যন্ত এই দায় বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়েই বেড়াতে হবে। আমরা একেবারে শেষ পর্যায়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন, এবং এই অনুষ্ঠানটি সকাল 9:30টায় পুনঃপ্রচারিত হয় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।